সবথেকে প্রাচীন ও আদিম গল্প হল লোককথা, যা যুগ যুগান্ত ধরে বেঁচে আছে মানুষের মুখে মুখে। সময়ের আঘাতে কখনো রূপ বদলেছে সে, কখনো বাস্তবের সঙ্গে এসে মিশেছে উদ্ভট কল্পনা। তৈরি হয়েছে লৌকিক অলৌকিকের মাঝে দাঁড়িয়ে থাকা এক পরাবাস্তব। তবে এমন বহু উপকথার কথা আমরা জানতে পারি, যার অন্তরে নিহিত রয়েছে কোনো ভয়াবহ সাবধান বাণী, এমন কোনো সতর্ক বার্তা যা মানুষকে বারবার এক অজ্ঞাত মহাশক্তির থেকে দূরে সরে যেতে বলে, বারণ করে অতিরিক্ত কৌতূহলী হয়ে অতিলৌকিকের অমোঘ আকর্ষণের দিকে এগিয়ে যেতে। ঠিক এমনই এক আকর্ষণের এবং সেই আকর্ষণ থেকে জন্মানো ভয়াবহ পরিণতির গল্প থাকছে আজ। সৌমিত্র বিশ্বাসের গল্প হাড়। আজকের গল্প পাঠে সায়ক আমান, গল্পের সূত্রধার তমাল, অন্যান্য চরিত্রে অরিত্র, পূজা, তন্দ্রা, কৌস্তব, অনন্যা এবং তমাল। সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন সৌমিত্র বিশ্বাসের গল্প হাড়। বাবা পাহাড়ে উঠবো বাবা, বাবা প্লিজ থামাও না গাড়ি বাবা, বাবা পাহাড়ে উঠবো আমি। বলে 7 বছরের রাজা এমন চেঁচামেচি জুড়ল যে বাধ্য হয়ে গাড়ি থামাতে হলো। নইলে খোলা মাঠের মাঝখানে একটা উঁচু মাটির ঢিবি দেখে কে আর সাধ করে নামতে যাবে। অন্য সময় হলে হয়তো রাজাকে এক ধমকে থামিয়ে দেওয়া হতো, কিন্তু ওর ছোট্ট করুণ মুখটা দেখে বড্ড মায়া লাগলো। মোটে তো 5টা দিন আমার কাছে এই খোলামেলা পরিবেশের মধ্যে থাকবে, কাজেই যা ইচ্ছা করে করুক। তাছাড়া আমাদেরও তো ঘরে ফেরার তাড়া নেই। ঢিবির চূড়োয় বসে সূর্যাস্ত দেখলে ক্ষতি বা কি? সরকারি চাকরির একটু উঁচু পদে থাকলে একটাই মুশকিল, গোটা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বদলি হওয়ার জন্য তৈরি থাকতে হয়। সেই রীতি অনুযায়ী আমাকেও কলকাতার বাড়ি আর সংসার ছেড়ে আপাতত মালদাবাসী হতে হয়েছে। সানি পার্কে একটা বাড়ির একতলাটা ভাড়া নিয়ে একলাই থাকি। এদিকে বিশাখার অফিস কলকাতায়, ফলে ও রাজাকে নিয়ে কলকাতায় থাকে। যদিও আমি চেষ্টা করি শুক্রবার রাতে গৌড় এক্সপ্রেস ধরার, কিন্তু প্রতি সপ্তাহে তো আর সম্ভব হয় না। তাই ফাঁক ফোকর পেলেই ওরাও চলে আসে। এবারেই তো স্কুলে ক্রিসমাসের ছুটি পড়তেই দিন 5 ছুটি ম্যানেজ করে বিশাখা রাজাকে নিয়ে চলে এসেছে। পরশু রাতে ওদের ফেরার ট্রেন। এই দুদিনে ওদের নিয়ে প্রচুর ঘুরেছি। যাই হোক, ছোট গাড়ি দাঁড় করাতেই এক লাফে নিচে নেমে তীরের বেগে রাজা দৌড় দিল ঢিবিটার দিকে। পাছে পড়ে যায়, তাই পেছন পেছন আমিও দৌড়ালাম। বিশাখা ধীরে সুস্থে আসছে। দূর থেকে যাই মনে হোক, কাছে এসে দেখি ঢিবিটা একদম খাড়া নয়, বেশ হেলানো, ফলে ওপরে উঠতে অসুবিধা হবে না। তবে বেশ উঁচু, অন্তত 8-10 মিটার তো বটেই। আর এমনভাবে মাঠটাকে দ্বিধাবিভক্ত করে উত্তর দক্ষিণে চলে গিয়েছে যে ঠিক যেন একটা পাঁচিল। আবাদ জমি নয়, এমনি ফাঁকা একটা মাঠ, মাঝে মাঝে বিবর্ণ নেতানো গাছের গুচ্ছ আর শুকনো পাতা। একপাল ছাগল আর গোটা কয়েক গরু চড়ে বেড়াচ্ছে। বাড়িঘর তো দূরের কথা, ত্রিসীমানায় কোনো লোক পর্যন্ত নেই, এমনকি একটা পাখিও ডাকছে না।
যেখান দিয়ে রাজা উপরে উঠেছে তার খানিকটা আগে একটা বিশাল আম গাছ। মালদার আম বাগানগুলো ইতিমধ্যেই আমার ঘোরা হয়ে গিয়েছে, কিন্তু এত বড় একটা গাছ আগে চোখে পড়েনি। রাজাকে ধরতে ওর পেছন পেছন উঠতে গিয়ে সম্পূর্ণ অকারণেই আমার মনে হলো ঢিবিটার ওপরে ওঠা বোধহয় ঠিক হচ্ছে না। নেমে আসি। কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ এসে দম বন্ধ করে দিচ্ছে। এই যে উঁচুতে উঠেছি অথচ গায়ে একটু হাওয়া লাগছে না, এরকম আবার হয় নাকি? হতে পারে যে ওঠার পরিশ্রমে বাতাস টের পাচ্ছি না, কিন্তু তাও কেমন যেন একটা লাগছে। ওপরে উঠে সামনে তাকাতেই চোখ জুড়িয়ে গেল। ঢিবিটার অন্যদিকে একটা বিশাল সরোবর, তাতে অজস্র অপার পরিযায়ী পাখি ভাসছে। তারও পেছনে আবার আমের বাগান। সেই সব বৃক্ষচূড়ার আড়ালে সূর্য তখন অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমাকে ঘিরে চারপাশে সবুজ ঘাস। অথচ ভালো লাগার এই যে অনুভূতি, এটা মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপরেই আমি বুঝতে পারলাম যে আমার জায়গাটা ভালো লাগছে না। গোটা ছবিটা কোথাও যেন একটা বেখাপ্পা। এমন কিছু একটা রয়েছে এই দৃশ্যপটের মধ্যে, যার জন্য পরিবেশটা অন্যরকম ঠেকছে, অস্বস্তি হচ্ছে। সেটা কি সারাদিনের পরিশ্রমে নাকি জায়গাটার জন্য? বাবা, ও বাবা, বাবা একবার এসো, দেখো একটা জিনিস পেয়েছি। একটু দূর থেকে রাজা হাতে কি একটা তুলে ডাকলো। কাছে গিয়ে যেই দেখলাম যে ওর হাতে একটা হাড়ের টুকরো, আমি হাঁ হাঁ করে উঠলাম। কিসের না কিসের হাড়, ফেলে দে, শিগগির ফেলে দে। হঠাৎ ধমক খেয়ে ও ঘাবড়ে গিয়ে হাড়টা ফেলে দিল, আর অমনি আমার মুখে একে যেন চাপড় মারল। চমকে উঠে দেখি একটা পাখি এত সামনে দিয়ে উড়ে গেল যে মুখে তার ডানা ঝাপট এসে লেগেছে। হয়তো কাকতালীয়, কিন্তু আমার গা ছমছম করে উঠল। পা দিয়ে ঠেলে হাঁটা ঢিবি থেকে নিচে গড়িয়ে দিতে যাব, চোখ আটকে গেল তার উপরে। ভারী আশ্চর্য তো। নিচু হয়ে হাড়টা তুলে চোখের সামনে এনে ভালো করে দেখলাম খুদে খুদে লাল অক্ষরে কি যেন খোদাই করা আছে উপরে। হরফটা চিনতে না পারলেও একটা কিছু যে লেখা রয়েছে সেটা বুঝতে পারলাম। কি লেখা? হাড়ের ওপরেই বা কে লিখলো, আর কেনই বা লিখলো? কিসের হাড় এটা? কোনো জন্তু জানোয়ারের? জন্তুর হাড় কি এরকম হয় নাকি? এই সময় নিচ থেকে চিৎকার। শিগগির ওখান থেকে নেমে এসো। চমকে তাকিয়ে দেখি বিশাখা মরিয়াভাবে হাতছানি দিয়ে ডাকছে, আর ওর পাশে একটা বুড়ো। কে বুড়োটা? হাত নেড়ে নেড়ে যেন নেমে যেতে বলছে। বিশাখা আবার চেঁচিয়ে উঠল, আরে জুতো পরে ওখানে উঠতে বারণ করছেন উনি, শিগগির নেমে এসো। আমি চট করে হাড়টা পকেটে পুরে বিনা বাক্য ব্যয়ে রাজার হাত ধরে হিড় হিড় করে টেনে নামতে লাগলাম। হাড়টা পরে ভালো করে দেখতে হবে। রাজা চেঁচিয়ে উঠল, না না, আমি নিচে যাবো না, না যাবো না, আমি নিচে, না আমি যাবো না। আমি ওকে সামলানোর জন্য বললাম, তাড়াতাড়ি চল, মাম্মাম জানতে পারলে হাড়টা ফেলে দিতে বলবে। কিছু বলিস না আবার। না না, বলবো না। রাজার চোখ জল জল করে উঠল। আচ্ছা বাবা, ওটা আদিম মানুষের হাড় না? হ্যাঁ, তুই খুঁজে বের না করলে কেউ জানতেই পারতো না। মাম্মামকে আবার বলিস না। না না, ওসবকে বলে বাবা মামকে। একগাল হেসে রাজা ঘাড় নাড়ল। নিচে এসে আমি থমকে গেলাম।
আম গাছের নিচে বুড়োটা যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পেছনে ওই ঝুপড়ি ঘরটা কোথা থেকে এলো? যখন ওপরে উঠছিলাম তখন তো বটেই, এমনকি বিশাখা যখন নেমে আসতে বলল তখনও তো চোখে পড়েনি। চোখের পলকে একটা ঝুপড়ি হঠাৎ গজিয়ে উঠল কি করে? নাকি ওটা গোড়া থেকেই ছিল, আমি খেয়াল করিনি। দুম করে ওপরে যাবার কি ছিল? সন্ধে নেমে আসছে, এরকম একটা অজানা জায়গায় না গেলেই নয়। আমি আমতা আমতা করে বলতে গেলাম যে রাজা দৌড়ালো বলেই না। তুমিও কি রাজার বয়সী? ও দৌড়ে উঠে গেল আর তুমি নামিয়ে আনতে পারোনি? কিন্তু কথা শেষ করতে না দিয়ে ও ঝাঁঝিয়ে উঠল। সে কি, চলো এখান থেকে, আমার জায়গাটা একদম ভালো লাগছে না। ইতিমধ্যে কখন যে রাজা জুতো খুলে ফেলেছে খেয়ালই করিনি। আমাদের কথা চলছে, এই ফাঁকে হঠাৎই আমার হাত ছাড়িয়ে আবার দৌড় দিল ঢিবির মাথায়। রাজা, তুমি খবরদার ওইদিকে যাবে না, রাজা বলে বিশাখা চেঁচিয়ে উঠলেও খেয়ে কার কথা শোনে। ফলে জুতো ফেলে রেখে আমিও ছুটলাম ওপরে এবং রাজার হাতের নড়া ধরে হির হির করে টেনে নিচে নামাতে লাগলাম। আর তখনই পায়ে খোঁচাটা লাগলো। আহ! আর্তনাদ করে বসে পড়েই দেখি সামনে মাটিতে একটা বাঁকানো লোহার মতো কিছু গোঁজা রয়েছে। ওটাতেই আচমকা পা লেগে কেটে গিয়েছে। ফোঁটা নয়, রক্তের ধারা বেরিয়ে আসতে লাগলো। আমাকে ওভাবে বসে পড়তে দেখে উদ্বিগ্ন হয়ে বিশাখা জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইশারায় কিছু হয়নি বলে ক্ষতস্থানে রুমাল চেপে আছি, আর সেই ফাঁকে রাজা চেঁচিয়ে ওর মায়ের কাছে চুকলিটা কাটলো। ওর বিশ্বাসঘাতকতা দেখে আমি ব্যথিত চোখে একবার ওর দিকে তাকালাম, তারপর কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে লাগলাম। নিচে নেমে দেখি বুড়োটা হাওয়া হয়ে গিয়েছে, আর তার বদলে ঝুপড়ির সামনে একটা মেয়ে। বুড়োটার সঙ্গে মুখের এমন মিল যে বোঝাই যাচ্ছে ওই বুড়োরই মেয়ে। কিন্তু পরের মুহূর্তেই আমি বুঝতে পারলাম মুখের মিল নয়, বরং ওই বুড়োটা নিজেই কোনো বিচিত্র উপায়ে কম বয়সী মেয়ে সেজে সামনে এসে দাঁড়িয়েছে। এটা কি করে সম্ভব আমি জানি না, কিন্তু আমার গায়ে কাঁটা দিচ্ছিল। মেয়েটার গায়ের রং ময়লা হলেও চোখ দুটো সাংঘাতিক রকমের উজ্জ্বল। তাকালে মনে হয় শুধু যে ভেতর অবধি দেখে ফেলছে তাই নয়, সেই সঙ্গে একদম পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমাদের দেখে রাগত গলায় বলল, ওপরে কেন উঠেছিলেন জানেন না? এটা রাজার মায়ের ঢিবি। আমি কোনো রকমে বলতে গেলাম, আমরা জানতাম না, ভুল হয়ে গিয়েছে, চলে। কিন্তু তার আগেই বিশাখার দিকে আঙুল তুলে একটা অদ্ভুত হিস হিস স্বরে বলল, ওইটুকু রক্তে কি হবে? রাজার মায়ের খিদে কি অত সহজে মেটে? বিশাখা কোনো কথা না বলে রাজাকে ধরে হাঁটা দিল গাড়ির দিকে, আর খোঁড়াতে খোঁড়াতে আমি হাঁটছি। আর কেবলই মনে হচ্ছে একবার পেছন ফিরে দেখি মেয়েটা কি করছে। দেখি না একবার, কিন্তু একই সঙ্গে মনের গভীরে কেউ যেন বলতে লাগলো, ঢের হয়েছে, আর বোকামি করো না, চলে যাও চলে যাও এই জায়গা ছেড়ে। গাড়িতে ওঠার মুখে অন্তরের বাণীকে উপেক্ষা করে আমি পেছনে ফিরে তাকালাম, আর দেখলাম মেয়েটা তাকিয়ে রয়েছে আমার দিকেই। ওর থেকে আমার কিছু না হোক 50-60 মিটার দূরত্ব, অথচ তাও ওর মুখে একটা অদ্ভুত হাসি আমি দেখতে পেলাম। এমনকি ওর দুই চোখে যে গনগন করছে রাগ, এত দূর থেকেও সেটা স্পষ্ট দেখতে পেলাম। ফেরার পথে গোটা রাস্তা বিশাখার মুখ গম্ভীর, কথাবার্তাও বেশি হচ্ছে না। তার মধ্যে ছোটু মেয়াও ধরেছে। আপনি ওখানে না গেলেই পারতেন স্যার,
খারাপ হাওয়া টাওয়া লেগে গেলেই তো মুশকিল। নইলে আপনিই বলুন না, আপনার পাটা কাটলো কেন? একটা লোহার গোঁজ মতো কিছু ছিল, তাতেই হঠাৎ লেগে গেল। হ্যাঁ, কিন্তু আপনি একবার নেমে আসার পরেও কেন আবার উঠলেন? আর ঠিক ওই গোজেই পা পড়লো? আসলে খারাপ হাওয়া লেগে গিয়েছে আপনার মনে হয়। খারাপ হাওয়া মানে? বিশাখা প্রশ্ন করল। ছোটু চুপ করে থাকলো, যেন শুনতেই পাইনি। আসলে দর বাড়াচ্ছে বা বানাচ্ছে যে কি বলবে। তারপর বলল, শুনেছি ওটা নাকি একটা পুরনো দিনের কবরখানা। শুনলে তো? এখনও মাটি খুঁড়লে হাড়গোড় পাওয়া যায় নাকি, আর সেসবে ছোঁয়া লেগে অনেকের নাকি বিপদও হয়েছে। আমি বুঝতে পারলাম খুব ঠান্ডা একটা কিছু আমার শিরদাঁড়া বরাবর চলে যাচ্ছে। ঝাঁঝিয়ে উঠে বললাম, যদি জানোই তো প্রথমবার বারণ করলে না কেন? বারণ করার আগেই তো আপনি নেমে গেলেন স্যার। তুমি গাড়ি থামাতে গেলে কেন? গাড়ি না থামিয়েই তো বলতে পারতে যে ওটা কবরখানা। এর মধ্যে রাজা কি একটা প্রশ্ন করতেই বিশাখা ঠাস ঠাস করে চড়িয়ে দিল। আচমকা মার খেয়ে ছেলেটা কেমন থতমত হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। আর সেই মুহূর্তে আমার মনে পড়ল মেয়েটার কথাটা। রাজার মায়ের খিদে কি অত সহজে মিটে? এক হাতে রাজাকে জড়িয়ে ধরতেই ও আমার বুকে মুখ গুজে কাঁদতে শুরু করলো। অন্য হাতে আমি পায়ে রুমাল চেপে আছি। রক্তটা কিছুতেই বন্ধ হচ্ছে না। তারপর ডাক্তারখানায় গিয়ে ছোট্ট সেলাই, ব্যান্ডেজ আর টিটেনাসের পালা মিটিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন রাত 9টা। আর ঠিক 15 মিনিট পরেই রাজা বলল যে ওর নাকি খুব শীত করছে, এবং কিছু বোঝার আগেই থার্মোমিটার দেখিয়ে দিল টেম্পারেচার 102। আমার তো হাঁটার ক্ষমতা নেই, কাজেই আবার ছোটুকে ফোন। ওর সঙ্গে রাজাকে ডাক্তারের কাছে নিয়ে গেল বিশাখা। ফিরে এসে ওষুধ খাইয়ে রাজার মাথায় জলপট্টি দিতে থাকলো এবং মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো লাভা। আমি মাথা গুঁজে রেখেছি বালিশে, কথা বলার মুখ নেই। তারপর জ্বরটা একটু কমতে ও গেল রাতের খাবারের ব্যবস্থা করতে। আমি আধশোয়া হয়ে ঘুমন্ত রাজার কপালে হাত বোলাচ্ছি। হঠাৎ রাজা চোখটা খুলে আমাকে জিজ্ঞেস করলো, বাবা ওই হারটা কি করলে? জিভ কাটলাম আমি। একদম ভুলে গিয়েছিলাম ওর কথা। পকেট থেকে বের করে অফিসের ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে। এই পা নিয়ে তো আর কাল মিউজিয়াম যাওয়া যাবে না। পরে সময় করে মিউজিয়ামের কিউরেটর সাধন বাবুকে দেখাতে হবে। রাজাকে বললাম, আমার কাছে আছে, মাম্মামকে কিছু বলনি তো? রাজা জড়ানো গলায় বলল, বাবা ওটা কি মানুষের হার ছিল? ওই মাসিটা আমায় বারবার হারটা ফেরত চাইছে। আমার সর্বশরীরে কাঁটা দিয়ে উঠল। কোনো রকমে জিজ্ঞেস করলাম, কোন মাসির কথা বলছো? ওই যে মাসিটা, সেই মাসিটা আমাদের যে বকছিল, বলো না বাবা ওটা কি মানুষের হার? জানি না বাবা, আমার গলা থেকে স্বর বেরোতে চাইছে না। মাসিটা বলেছে যে ওটা নাকি মানুষের হার ছিল। খুব বকছে আমাকে, বলছে আমার হার ফেরত দে, নইলে তোর হার নিয়ে নেব। ওটা ফেরত দিয়ে দাও বাবা, ওটা ফেরত দিয়ে দাও। শুধু কাঁটা দেওয়া নয়, আমার বুক ঠেলে তখন কান্না আসছিল। কেন উঠতে গেলাম ওই ঢিবিতে? কি করবো এবারে? কে ওই মেয়েটা? কোন তৃপ্তি নিয়ে আবির্ভূত হচ্ছে রাজার সামনে? দিব্যি তো খেলছিল, হঠাৎ এরকম জ্বর এলো কেন? মেয়েটা কেন বলল যে রাজার মায়ের খিদে সহজে মেটে না? খিদে মেটে না বলে তো আসলে অন্য একটা ইঙ্গিত দেওয়া হয়। ও কি সেরকম কিছু বলতে চেয়েছে? আমি আর ভাবতে পারছি না। রাজার হাতটা টেনে নিজের গালে রেখে বললাম,
তুমি মাসিকে বলো যে বাবা বুঝতে পারেনি, তাই ভুল করে নিয়ে এসেছে, আবার ফেরত দিয়ে আসবে। আর শোনো, মাকে যেন কিছু বলো না, মা ভয় পাবে। রাজা, রাজা! কিন্তু সে আবার নেতিয়ে পড়েছে, আর সেই সঙ্গে আমার পায়ের ব্যথাটাও বেড়েছে। সারা রাত বিশাখা ঘুমালো না, স্থির হয়ে বসে রইল রাজার মাথার কাছে। বুঝতে পারছি নিঃশব্দে কাঁদছে। একবার শুধু আমাকে বলল, কি দরকার ছিল বলো তো ওইসব জায়গায় যাওয়ার? আর মেয়েটাই বা কে? মা গো, মা, মা গো। রাজা অস্ফুটে ডাকল। ডাকের ভঙ্গিটা এমন যে শুনলেই ভয় করে। আর মাম্মাম ছেড়ে হঠাৎ মাগো কেন? ডাকটা কে শেখালো ওকে? বিশাখা ঝুঁকে পড়ল ওর উপরে। কি বলছো সোনা? আমি কাঁটা হয়ে রয়েছি, এক্ষুনি হয়তো হাড়ের কথা বলে বসবে, কিন্তু তার বদলে যেটা পড়ল তাতে আমাদের দুজনেই একসঙ্গে কেঁপে উঠে পরস্পরের দিকে তাকালাম। মাগো, তোমার খুব খিদে পেয়েছে না? আমার ততক্ষণে বাক রুদ্ধ হয়ে গিয়েছে, কেননা রাজা জিজ্ঞেস করছে, কিন্তু গলার স্বর একদম বয়স্ক মহিলা। বিশাখা ডুকরে কেঁদে উঠেই আমার চুল ধরে ঝাঁকাতে শুরু করলো। কেন 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 গেলে ওখানে বলো? কেন আমার ছেলেটাকে ওখানে নিয়ে গিয়ে ফেললে? কেন? সারা রাত বিশাখা ঠায় বসে রইল ওর মাথার কাছে। ব্যথা কমানোর জন্য আমাকে কড়া ওষুধ দিয়েছে, ফলে মাথাটা খুবই ঝিমঝিম করছে, কিন্তু চোখ বন্ধ করে রাখলেও ঘুম আসছে না। আর যদিও বা তন্দ্রা মতো আসছে, অমনি চোখের পাতায় দুটো রাগী গনগনে চোখ ভেসে উঠছে। এবং আমি চমকে জেগে উঠছি। এই করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। রাজা! হঠাৎ বিশাখার আর্তনাদ শুনে চমকে চোখ খুলে দেখি খাটের উপরে বজ্রাসনে বসে রাজা বিছানায় হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে আর বিড়বিড় করছে। বিশাখা রাজাকে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলছে, কি হয়েছে সোনা? কি হয়েছে তোর? কি হয়েছে? কিন্তু রাজার কোনো বিকার নেই, হাতড়েই চলেছে আর বলছে, কোথায় গেল? হাতটা এখানেই তো ছিল, এখানেই ছিল হাতটা। কোথায় গেল? কোথায় গেল? তারপর আবার ধূপ করে শুয়ে পড়ল। আমি উঠে জল খেলাম। তারপর আস্তে আস্তে খাট থেকে নেমে দাঁড়ালাম। উদ্বিগ্ন কণ্ঠে বিশাখা বলল, কি হলো? একটু বাথরুম থেকে আসছি। দাঁড়াও, আমি ধরি তোমাকে। না না, দরকার নেই, আমি পারবো। তুমি ছেলেটার কাছে থাকো। সাবধানে যাও, পায়ে যেন আবার না লাগে। বাথরুমের কাছে গিয়ে মনে হলো ভেতরে যেন জলের শব্দ হচ্ছে। বিশাখা কি আসার সময় কল বন্ধ করতে ভুলে গিয়েছে? আলোর সুইচটা দরজার ঠিক পাশে, সেটাতে আঙুল রাখতে যাচ্ছি, দরজাটা নিজেই খুলে গেল এবং মনে হলো পাশ দিয়ে কেউ যেন বেরিয়ে গেল। একটা সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। ভয়ের একটা স্রোত আমার শরীর বেয়ে নেমে গেল। একটু চুপ করে থেকে
আমি যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করলাম। সুইচ টিপতে গিয়ে হয়তো অজান্তেই হাতটা দরজার উপরে পড়ে গিয়ে দরজা খুলে গিয়েছে, নইলে আর কে খুলবে। তারপর আলো জেলে ভেতরে ঢুকলাম আর পা দুটো যেন জমে গেল। শাওয়ার থেকে ওভাবে জল পড়ছে কেন? ঠিক যেন খোলা শাওয়ার আমাকে দেখেই বন্ধ করা হয়েছে। গোটা মেঝেতে এমনভাবে জল ছড়ানো যে মনে হচ্ছে কেউ সদ্য চান করে বেরিয়েছে। সাবান এখনো ভিজে, গায়ে ফেনা লেগে। বেসিনের ওপরের আয়নায় যে টিপটা লাগানো, সেটা কি বিশাখার? কিন্তু আয়নার কোণে না লাগিয়ে ঠিক মাঝখানে তো লাগাবে না। এরকম টুকটুকে লাল চোখের মতো দেখতে টিপ তো ও পড়ে না। সারা ঘরে অদ্ভুত একটা কর্পূরের গন্ধ। শুধু কর্পূর নয়, তার সঙ্গে আরো অনেক কিছু মিশে আছে। আমি নড়তে পারছিলাম না। হয়তো গোটা রাতই ওখানে কেটে যেত, কিন্তু সম্বিত ফিরল বিশাখার আর্তনাদে। কে 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 এসেছে আমাদের ঘরে? পায়ের ব্যথা ভুলে দৌড়ে গেলাম ঘরে, আর সঙ্গে সঙ্গে সেই গন্ধটা যেন ঝাঁপিয়ে পড়ল আমার উপর। কে এসেছে আমাদের ঘরে? কে? বিশাখা আলমারির দিকে তাকিয়ে বলে যাচ্ছে কথাটা, আর আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। আলমারির পাল্লাটা ওরকম আধ খোলা কেন? ওর মধ্যেই তো ভেতরের ড্রয়ারে অফিসের ব্যাগে হাড়খানা রাখা আছে। আমাকে দেখেই বিশাখা কেমন আতঙ্কগ্রস্তের মতো বলে উঠল, ওগো, কিছু একটা করো, কেউ ঢুকেছে আমাদের ঘরে। আমার নিজের গা শিরশির করতে থাকলেও আমি জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, কে আবার ঢুকবে? কাউকে দেখতে পাচ্ছ? জানি না, আমি এখানে বসে বসে দেখলাম আলমারির দরজাটা নিজে নিজেই কেমন খুলে গেল। ঠিক মনে হলো কেউ যেন খুলছে। শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। পায়ে কোনো জোর নেই মনে হচ্ছে, তবুও ওকে সাহস দেবার জন্য বললাম, নিশ্চয়ই ঠিকমতো বন্ধ করা হয়নি, তাই খুলে গেছে। দাঁড়াও, আলোটা জ্বালি। এই আলো ছিল না, আলো ছিল না। আলো জ্বাললেই ওকে দেখতে পাই যদি। বিশাখা প্রবল আতঙ্কে চেঁচিয়ে উঠল। আমি কম্পিত গলায় জিজ্ঞেস করলাম, কাকে? হেঁচকি তুলতে তুলতে বিশাখা বলল, সেই মেয়েটাকে। আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। কি করব ভাবছি। তারপর মনে হলো, যত ভয় তো অন্ধকারে, আলোতে তো আর কোনো ভয় নেই। সুইচ টেপার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন সূর্য ঝলসে উঠে তার ঝলকানিতে আমার চোখ অন্ধ করে দিল। প্রচণ্ড উত্তাপে গা যেন পুড়ে যাচ্ছে। চোখ বন্ধ হওয়ার আগে এক ঝলক দেখলাম সেই মেয়েটাকে আলমারির সামনে থেকে সরে এসে দরজার দিকে যাচ্ছে। তার আঁচলের ঝাপটা হাতে লাগতেই সেখানটা যেন পুড়ে গেল। একটু ধাতস্থ হয়ে যখন চোখ খুললাম, তখন কেউ কোথাও নেই। মাথার উপরে টিউব লাইট জ্বলছে। আলমারির দরজাটা এখনো খোলা, আর রাজা আবার উঠে বসেছে বিছানায়। চোখ বন্ধ, কিন্তু হা হা করে হাসছে। ওর গলা দিয়ে একটা বুড়োটে খ্যানখ্যানে হাসি বেরিয়ে আসছে। আমাদের মাথার চুল খাড়া হয়ে গেল।
এইসব কি অলক্ষণে জিনিস হচ্ছে বাড়িতে? তুমি ছোটুকে বলে ব্যবস্থা করো, আমি কালকেই জহুরা মায়ের কাছে পুজো দেব। জহুরা কালীর কাছে পুজো দিতে চাইছে দিক, কিন্তু আমি বুঝতে পারছি তার আগে অন্য একটা কাজ করতে হবে আমায়। আসুন আসুন। বুড়োটা এমনভাবে বলল যেন ও জানতো আমি আসব, অথচ আমি গোটা রাস্তা ভাবতে ভাবতে এসেছি যে গিয়ে হয়তো দেখব ঝুপড়ি সমেত সেই বুড়ো বা মেয়েটা উধাও। সবটাই হয়তো স্বপ্ন। ছেলে কেমন আছে? আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। রাজার জ্বরের কথা ও কেমন করে জানল? বুড়ো প্রত্যয় নিয়ে বলল, এবার সেরে যাবে, আজ থেকেই সেরে যাবে। যদি দোষ হয়ে থাকে ক্ষমা করবেন। আমি আসলে জানতাম না যে এটা। আমতা আমতা করে ঢিবির দিকে আঙুল দেখিয়ে বললাম, পুরনো কবরখানা। আসলে আমি তো একদম নতুন, মানে। পুরনো কবরখানা মানে? হ্যাঁ, বুড়োটা অবাক হয়ে আমাকে থামিয়ে দিয়ে হা হা করে হেসে উঠল। ওটা তো রাজার মায়ের ডিবি। আমি চুপ করে তাকিয়ে রইলাম ওর দিকে। নৈরাত্তা, বুঝলেন? নৈরাত্তা মানে বোঝেন? যার আত্মা নেই, জগৎ কারণ, নিঃস্বভাব, স্বভাব শুদ্ধ, অনাদি, অনন্ত শূন্য। আমি নই। আমার মুখ দিয়ে যেন অন্য কেউ বলল, নইলে আমি কি আর এসব জানি? কাল রাতে হাতের যেখানটা জ্বালা করে উঠছিল সেখানকার চামড়া পুড়ে কুঁচকে রয়েছে, যদিও কোনো ফোসকা পড়েনি। আমার সামনেই মাটিতে আমার আর বুড়ো দুজনেরই ছায়া মিলেমিশে রয়েছে। এই সব জায়গা ছিল রাজা মহেন্দ্র পালের। তখন পাশ দিয়ে নদী বইত। ওই যে পিছনে সরোবর দেখছেন, ওটা আসলে নদীর অংশ। আর ওইখানে ছিল দেবী নৈরাত্তার মন্দির। নীলবর্ণ, গলায় মুন্ডমালা, পায়ের নিচে মরা, এক হাতে খড়গ আর অন্য হাতে মানুষের খুলি ভরা রক্ত। ওই মরার উপরে তিনি নৃত্য করেন আর রক্ত পান করেন। বৈশাখী পূর্ণিমার রাতে তার একটা বিশেষ পুজো হতো। তার আগের অমাবস্যায় নরবলি দিয়ে সেখান থেকে 108টা হাড় নিয়ে তাদের উপরে বীজ মন্ত্র লিখে বৈশাখী পূর্ণিমা থেকে রোজ একটা করে মায়ের চরণে দেওয়া হতো। ওই 108টা হাড়ের মধ্যে মায়ের আশীর্বাদে কোনো একটা হাড় হঠাৎই জেগে উঠত। যিনি সত্যিকারের সাধক তিনি ওই হাড়ের সাহায্যে সিদ্ধি লাভ করতেন, কিন্তু হেঁজি পেঁজি লোকের হাতে পড়লে ওই হাড় তাদের সর্বনাশ করে ছাড়ত। আমার বুক ডিপ ডিপ করছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। তবুও বললাম, যে হাড় সিদ্ধি লাভ করায় সেই আবার ক্ষতি করে? 60 পাওয়ারের আলোর জন্যে যদি তুমি 600 ভোল্ট কারেন্ট দাও
আলোটা কি হবে? কেটে যাবে না? হ্যাঁ, আমি মাথা নাড়ালাম। যে হাড়টার আবির্ভাব ঘটতে পারে সে তো 6000 ভোল্ট, আর তুমি 0 পাওয়ার। আমার মুখ দিয়ে একটা শব্দ বেরোলো না। তো তারপর একদিন নদীতে বান এলো, তুমুল বান, সমস্ত ভাসিয়ে দিল। জল নেমে যাওয়ার পর দেখা গেল মন্দির ভেঙে পড়েছে। কেবল মা নৈরাত্মা যেমনকার তেমনই রয়েছেন। রাজা মহেন্দ্র পাল আবার নতুন করে মন্দির তৈরি করতে গিয়ে রাত্রিরে স্বপ্নাদেশ পেলেন যে মা ওইভাবেই থাকতে চান। সেই থেকে ওইভাবেই খোলা আকাশের নিচে মা রয়ে গেলেন। তারপর দিন গেল, তাজা ফুল বাসি হলো, মাটি জমে জমে ঢিবি এসে মাকে ঢেকে ফেলেছে। পুজো হয় না, কিন্তু মাঝে মাঝে মায়ের রক্তপানের ইচ্ছে হয়। তখন অদ্ভুতভাবে মাটি সরে গিয়ে খড়গের খানিকটা বেরিয়ে আসে। বুড়ো থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে রইল অদ্ভুত দুটো চোখ মেলে। তারপর আবার বলল, সামনে দেখুন শুখা মাঠ, কিচ্ছু নেই, উপরে সবুজ ঘাস, তবুও কোনো ভেড়া, ছাগল, গরু ওপরে ঘাস খেতে ওঠে না। নিচে দেখবেন ছাতারের মেলা, কিন্তু ওপরে একটিও পাখি বসবে না। বলা তো যায় না, হঠাৎ যদি মায়ের রক্ত পিপাসা জেগে ওঠে, তারাও বোঝে সব। বলার ভঙ্গিটা এত সুন্দর যে মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি। বিশ্বাস আর অবিশ্বাস দুপাশ থেকে দুজনেই তখন আমায় ধরে টানাটানি করছে। তারপর বুড়ো ঝুপড়ি দেখিয়ে আমাকে বলল, আপনার জন্য জিনিস নয়, যান ফিরিয়ে দিয়ে আসুন। কাঁচু মাচু মুখে সেলফোন দেখিয়ে বললাম, একটা ছবি তুলবো? তুলুন, তবে ভেতরে গিয়ে কিন্তু কোনো ছবি তুলবেন না। ব্যাগ থেকে হারটা বের করে আস্তে আস্তে ঝুপড়ির সামনে গিয়ে চটি খুলে দাঁড়ালাম। ভেতরে ঢুকতে রীতিমতো ভয় করছে। কি দেখব কে জানে। ঘাড় ঘুরিয়ে আবার পেছনে তাকালাম। বুড়ো ভেতরে ঢুকে যাওয়ার জন্য ইশারা করল। চটি খুলে মাথা নিচু করে ভেতরে ঢুকলাম। খোলা জায়গায় দিনের আলো থেকে হঠাৎ করে ভেতরে ঢোকার জন্যই প্রথমটায় কিচ্ছু দেখতে পেলাম না, তবুও বুঝতে পারছি সামনে একটা বেদির ওপরে কোনো মূর্তি বসানো রয়েছে। সামনে হাড়খানা রেখে নিচু হয়ে প্রণাম করলাম। মনে মনে বললাম, তোমার জিনিস নিয়ে ভুল করেছিলাম, ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমার একমাত্র সন্তানকে ক্ষমা করো। প্রণাম করে মাথাটা তুললাম আর চোখ সয়ে গিয়ে সামনের দৃশ্য দেখে একটা বিকট আর্তনাদ বেরিয়ে এলো আমার মুখ থেকে। এটা কি দেখছি আমি? মাটির বেদিতে একটা মালা, ধপধপে সাদা খুলির মালা, এত ছোট যে বোঝা যায় বাচ্চাদের মাথার খুলি, আর তাদের কেন্দ্রে প্রায় ফুট 3 উঁচু মা কালীর মুখ। গোটা শরীর নয়, কেবল মুখটুকু। বসে থাকা অবস্থাতেই ছিটকে বেরোলাম ঘর থেকে।
বাইরে ঝকঝক করছে দিনের আলো, আমের ডালে হাওয়ার দোলা। দূরে দাঁড়িয়ে মিঠু, মানে যে ড্রাইভারকে নিয়ে আমি এসেছি, সেলফি তুলছে। কিন্তু আশেপাশে কোথাও বুড়োটাকে চোখে পড়ল না। ছিল হয়তো, কিন্তু আমার তখন কোনো দিকে তাকানোর অবস্থা নেই। পড়ি কি মরি করে ছুটে মিঠুকে বললাম, শিগগির চলো, শিগগির বাড়ি চলো। তারপরেই ফোন করলাম বিশাখাকে। ও কোথায়? রাজাকে নিয়ে জহুরা মায়ের কাছে পুজো দিতে বেরিয়েছে সকালে, কিন্তু পৌঁছেছে কি? ফোন ফোন বেজেই যাচ্ছে, ও ধরছে না। আর আমার দম বন্ধ হয়ে আসছে। দুশ্চিন্তার চোটে মাথাতেই এলো না যে হয়তো মন্দিরের ভেতরে রয়েছে বলে মোবাইলটা সাইলেন্ট রয়েছে। খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু আমার তখন পাগলের মতো অবস্থা। ছোটুকে ফোন লাগালাম, ওই তো নিয়ে গিয়েছে ওদের। কিন্তু এই সময়ে ওর মোবাইল পরিষেবাও সীমার বাইরে। শরীর খারাপ লাগছে স্যার? উদ্বিগ্ন স্বরে মিঠু জিজ্ঞেস করল। না, ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি নিয়ে চলো। আমি অবসন্নের মতো পড়ে রইলাম সিটে, আর সেই ভয়ঙ্কর দৃশ্যটা মাথায় বারবার ফিরে আসতে লাগলো। বেদিতে আর কিচ্ছু নেই, শুধুমাত্র মা কালীর মুখটুকু। জিভটা খাড়া হয়ে বেরিয়ে রয়েছে মাটির সমান্তরাল হয়ে। সামনে পোঁতা দুটো ত্রিশূলের ওপরে ভর দিয়ে রয়েছে সেই জিভ, আর থেকে থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। গলা ঘিরেও জমে রয়েছে টাটকা রক্ত, যেন এক্ষুনি মাথাটা কাটা হয়েছে। আর আর মাথাটা কিন্তু মাটির নয়, স্পষ্ট রক্ত মাংসের, এবং যার মাথা, তাকে নিয়ে আমি 10 বছর ধরে ঘর করছি। বাড়ি পৌঁছে পাগলের মতো বেল টিপছি, কিন্তু কেউ দরজা খুলছে না। অনন্তকাল পরে বিশাখা দরজা খুলতেই ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমার মাথায় স্নিগ্ধ হাত বুলিয়ে দিতে দিতে ও বলল, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাজার আর জ্বর নেই, ফেরার পথে ডাক্তার দেখিয়ে এসেছি। উনি বললেন আর কিচ্ছু চিন্তা করার নেই, আজ আর কাল সারাদিন রেস্ট নিলেই হবে। আর আমাদের ট্রেন তো রাত্রে। এই তোমার পায়ের ব্যথার কি অবস্থা? ও বলে যাচ্ছে, আর আমি উদ্ভ্রান্তের মতো ওর মাথায়, গলায়, মুখে হাত বোলাচ্ছি। বিশাখাই তো? কোনটা সত্যি, যে আমার দু বাহুর মধ্যে দাঁড়িয়ে রয়েছে, নাকি বেদির ওপরে যাকে দেখে এসেছি? সেই সময় ছোট্ট পায়ে ধূপ ধূপ শব্দ করে রাজা এসে আমাকে জড়িয়ে ধরল। দিন দুয়েক বাদে দুপুরে কনফারেন্স হলে ডিএম চোরাচালান নিয়ে মিটিং করছেন। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। দেখি সাধনবাবুর ফোন। ডিএম কড়া চোখে তাকালেন। পরে কল করছি জানিয়ে মেসেজ করে ফোনটা সাইলেন্ট করে দিলাম। বিশাখারা যে রাত্রিরে চলে গেল, তার পরদিনই সাধনবাবুর সঙ্গে দেখা করে হাড়ের ছবিটা দেখিয়েছিলাম। উনি অনেকক্ষণ ধরে দেখে বলেছিলেন যে এ তো সিদ্ধ মাতৃকা হরফে লেখা বীজ মন্ত্র। এই হরফটা পাল যুগে ব্যবহার করা হতো। আপনি পেলেন কোথায়? নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাটুকু বাদ দিয়ে বাকি সবই বললাম। শুনতে শুনতে উত্তেজিত হয়ে সাধনবাবু ঘুষি মেরেছিলেন টেবিলে। ওটাকে তো স্থানীয় লোকজন রাজার মায়ের ঢিবি বলে।
আমার বহুদিনের সন্দেহ, খনন চালাতে পারলে ওর নিচ থেকে কিছু না কিছু বেরোবেই। গোটা মালদা জেলাটাই তো প্রত্নতত্ত্বের আখর, কিন্তু কাকে বলবো? আর্কিওলজিক্যাল সার্ভেকে অনেকবার চিঠি দিয়েছি, কিন্তু আমি ইতস্তত করে বলেছিলাম, ওই বুড়ো বলেছিল যে ওর নিচে নাকি নৈরাত্তা দেবীর মন্দির চাপা পড়ে আছে। নৈরাত্তা? আর ইউ শিওর? আরে নৈরাত্তার মূর্তি তো খুব রেয়ার, বৌদ্ধতন্ত্রের দেবী। পাল যুগে তো বৌদ্ধতন্ত্রের রমরমা, কাজেই নৈরাত্তার মূর্তি থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু ওই বুড়োটা জানলো কোত্থেকে যে নিজে কি আছে না আছে? স্মাগলিং ফাগলিং করে নাকি? এইবারে কিন্তু আমার বেশ খটকা লাগলো। সত্যি তো, বুড়ো অত কিছু জানবে কি করে? আমরা হয়তো বৃথাই ভয় পেয়েছিলাম। একটা বাচ্চা জ্বর আসবে এবং জ্বরের ঘোরে ও ভুল দেখবে, এটা খুবই স্বাভাবিক। আর আমারও তো একে ঘুম হয়নি, তাই কড়া ওষুধ এবং সেই সঙ্গে রাজাকে নিয়ে টেনশন। কাজেই মনের অবচেতন থেকে কোন ভাবনা বেরিয়ে এসে কোন চেহারা ধরেছিল কে বলতে পারে। অনেকেই মনে করেন হয়তোবা নৈরাত্তার রূপ থেকেই পরবর্তীকালে মা কালীর ধারণা এসেছে। তবে প্যান্ডেল ট্যান্ডেলে যে রূপ দেখেন সেটা নয়, কিন্তু বরং কালীর ভয়ঙ্করী রূপ। এক হিসেবে তো ঠিকই, নৈরাত্তার মতো কালীও তো মহাশূন্যেরই প্রতীক। কোনো রূপ নেই বলে গায়ের রং কালো। কালী পুজোয় যদি থাকেন আপনাকে ঘুরিয়ে দেখাবো, অনেক জায়গায় সেই রূপের পুজো হয়। তবে আপনি যেরকম বলছেন, সত্যিই যদি এরকম কিছু থেকে থাকে তাহলে বিরাট ব্যাপার হবে। একবার গিয়ে দেখতে হবে। ডিএম আলোচনা করছেন কিভাবে চোরাচালান আটকানো যায়, আর আমার মাথায় সাধনবাবুর কথাই ঘুরছে তখন। সত্যিই কি ওই হাড়ের কোনো ক্ষমতা আছে? অদ্ভুত কিছু কি সত্যিই ঘটেছিল সেই রাতে? নাকি বুড়োটা এবং মেয়েটাও কোনো চক্রের সঙ্গে যুক্ত? কিন্তু বেদিতে সজ্জিত সেই কালীর মুখমণ্ডল মনে পড়লে এখনো কেঁপে উঠি। ওটাও কি সত্যি দেখেছিলাম, নাকি ওষুধের ঘোরে হ্যালুসিনেশন দেখেছি? মিটিং যে শেষ হয়ে গিয়েছে সেটা খেয়ালই নেই। হঠাৎই দেখি কনফারেন্স রুমে আমি একলা। মোবাইল খুলে দেখি মেসেজ ডেলিভারি হয়নি, বরং সাধনবাবুর আরও কয়েকটা মিসড কল। তার মানে ভদ্রলোক হন্যে হয়ে আমাকে খুঁজছেন। কাজেই ওনাকে পাল্টা ফোন করলাম। হ্যালো। ওনার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। আরে মশাই, টিভিটা তো খুব ইন্টারেস্টিং। আমার সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভের দুজন অফিসারও রয়েছেন। আমরা এখন ওই ঢিবির মাথাতেই দাঁড়িয়ে রয়েছি, আর ইতিমধ্যেই একটা স্কালের টুকরো পেয়েছি। তাতেও সেই সিদ্ধ মাতৃকা হরফে বীজ মন্ত্র। জুতো খুলে উঠেছেন তো? আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এলো। আরে দূর মশাই, জুতো খুলতে যাবো কোন দুঃখে? তারপর খালি পায়ে কিছু ফুটে টুটে গেলে। যাকে যে জন্য আপনাকে ফোন করা, আপনার সেই বুড়োর কোনো টিকি কিন্তু দেখতে পেলাম না। আর আপনি আম গাছের তলায় যে ঝুপড়ির কথা বলেছিলেন সেটা কোথায়? আম গাছ তো দূরের কথা, একটা আম পাতাও তো দেখছি না। মানে আম গাছ আর ঝুপড়ি উধাও? কি বলছেন উনি? ওনার কথা শুনে আমার হাত কাঁপতে শুরু করলো, আর সেই সময় আমাকে একদম অসাড় করে দিয়ে উনি বললেন, এদিক দিয়ে যে একটা নদী যেত তার পুরনো মরা খাত আন্দাজ করা যাচ্ছে, কিন্তু আপনি যে সরোবর আর পাখির কথা বলেছিলেন সেসব তো কই দেখতে পাচ্ছি না। ঠিকঠাক লোকেশনটা বলতে পারবেন? এই কি হলো? এ হে হে হে, কি করে লাগলো? দেখে চলবেন তো। শেষ বাক্যটা অন্য কাউকে উদ্দেশ্য করে, কিন্তু ওই বাক্যটা কানে যেতেই আমার বুকটা ধড়াস করে উঠল। ইতিমধ্যে সাধনবাবু বললেন, আর বলবেন না,
মাটিতে একটা লোহার গোঁজ মতো রয়েছে, ভাদুড়িবাবু না দেখে তাতে খোঁচা খেয়েছেন। পা কেটে খুব রক্ত বেরোচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি পরে ফোন করছি আপনাকে। ফোন রেখে দেওয়ার পরেও অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। ভাদুড়ি বাবুকে আমি জানি না, কিন্তু যেহেতু তার পা কেটেছে, তাই এর পর কি ঘটবে আমি জানি। সাধন বাবুকে ফোন করে লাভ নেই, কথা বলতে পারবেন না। কাজেই একটা মেসেজ করে দিলাম। বুড়োকে যদি দেখতে না পান, চিন্তা করবেন না, ও নিজেই আপনাকে খুঁজে নেবে। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সৌমিত্র বিশ্বাসের গল্প হাড়। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।